আমাদের দৈনন্দিন জীবনের মেরুদণ্ড, যোগাযোগ, ন্যাভিগেশন, এমনকি আর্থিক লেনদেন সবকিছুই কার উপর নির্ভরশীল বলুন তো? স্পেস বা মহাকাশ। অথচ এই মহাকাশই এখন মানব জাতির সবচেয়ে বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে। সেখানে চীনের চোখ রাঙানি বাড়ছে, আর সেই কারণেই সেপ্টেম্বরের শেষের দিকে এই কলকাতাতেই ভারত সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। চতুর্থ যুদ্ধক্ষেত্র ঘোষণা করে ফেলেছে ভারত। ঠিক শুনলেন, স্থল, জল এবং বায়ুর পর এবার মহাকাশও আমাদের যুদ্ধক্ষেত্র। কল্পনা করুন, একটি 6 তলা বাড়ির সমান আকাশের পাথর তীব্র গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে। মাত্র কয়েকদিন আগে 12ই অক্টোবর 2025-এ 2025 TP5 নামের একটি উল্কা বা অ্যাস্টেরয়েড আবিষ্কৃত হয়েছিল। আজ ভোর রাতে এই ধূমকেতু চাঁদ থেকে গড় দূরত্বের প্রায় 1/4 দূরত্ব দিয়ে পৃথিবীকে পাশ কাটিয়ে উড়ে যায়। গ্রহাণুটি 54 ফুট বা 16 মিটার ব্যাসের ছিল, যা 2013 সালে রাশিয়ার চেলিয়াবিন্স্কে আঘাত হানা উল্কাপিণ্ডের সমান আকারের। এই মহাজাগতিক ঘটনা চোখে আঙুল দিয়ে প্রমাণ করছে মহাকাশ আমাদের জন্য ঠিক কতটা অনিশ্চিত এবং অসুরক্ষিত। আজ আমাদের ভয়ের শুধু মহাজাগতিক পাথরটা কারণ নয়, আমাদের ভয় শুধু মহাজাগতিক পাথর থেকে নয়, বরং আমাদের তৈরি করা প্রযুক্তি থেকেও অনেক ভয় রয়েছে আমাদের। চীন এবং রাশিয়া তাদের সামরিক শক্তিকে মহাকাশে কেন্দ্রীভূত করছে। উপগ্রহের সুরক্ষা থেকে আর কেবল বিজ্ঞানীদের মাথা ব্যথা নয়, এটি এখন জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটির প্রধান বিষয়। ভারত যদি এই নতুন রণক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চায়, তবে শুধু রক্ষা নয়, আক্রমণ ও প্রতিরোধ দুদিকেই প্রস্তুত থাকতে হবে। আর এই সিদ্ধান্তের ভিত সৃষ্টি হয়েছে আমার আপনার শহর এই কলকাতাতেই। গত মাসে ফিরে যান 15ই সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বর কলকাতায় নরেন্দ্র মোদী এসেছিলেন, আমি আপনি সবাই জানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এসেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সেই ছবিও আমরা দেখেছি। আমরা রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলাম, তাই ধরতে পারিনি মূল খবর কি। কলকাতার বিজয় দুর্গে কম্বাইন্ড ডিফেন্স কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে তাদের কলকাতায় আসা, আর সেখানেই ভারত তার চতুর্থ যুদ্ধক্ষেত্রকে সরকারিভাবে স্বীকৃতি দেয়। স্থল, বায়ু এবং জলের পর এবার ভারতের চতুর্থ রণক্ষেত্র স্পেস বা মহাকাশ, আর তার জন্য সব রকমভাবে প্রস্তুত হচ্ছে ভারত। ভারত এই যুদ্ধের জন্য সাংগঠনিক কাঠামো সম্পূর্ণরূপে পরিবর্তন করেছে। 2018 সাল সেপ্টেম্বর মাস ডিফেন্স স্পেস এজেন্সি কিংবা ডিএসএ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয় কেন্দ্রীয়ভাবে। ডিএসএ, যা 2019 সালের নভেম্বর থেকে বেঙ্গালুরুতে অপারেশনাল, ভারতের মহাকাশ যুদ্ধ এবং স্যাটেলাইট ইন্টেলিজেন্স সম্পদের পরিচালনার দায়িত্বপ্রাপ্ত একটি অর্গানাইজেশন। ভারতের সামরিক ইতিহাসে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয় আমাদেরই শহর কলকাতা থেকে। 2025 সালের সেপ্টেম্বরে ঐতিহাসিক কলকাতা শহরে অনুষ্ঠিত হয় সম্মিলিত কমান্ডারদের সম্মেলন, এবং এই পরিবর্তনকে প্রাতিষ্ঠানিক রূপে স্বীকৃতি দেওয়া হয়। 16ই সেপ্টেম্বর 2025 কলকাতার ফোর্ট উইলিয়ামে আর্মির ইস্টার্ন কমান্ডের সদর দফতরে ভারতীয় সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে জয়েন্ট মিলিটারি স্পেস ডক্ট্রিন প্রকাশ করে। সেই ছবিও আমাদের কাছে রয়েছে, সেই ছবি। চিফ অফ ডিফেন্স স্টাফ এবং 3 বাহিনীর প্রধান, তার সঙ্গে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী এই ডক্ট্রিন প্রকাশ করে। এই নথির মাধ্যমে মহাকাশে আনুষ্ঠানিকভাবে চতুর্থ অপারেশনাল ডোমেন বা যুদ্ধক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করা হলো মহাকাশকে, সমুদ্র এবং বায়ুর সমান্তরালে। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য ছিল 3টি বাহিনীর মধ্যে মহাকাশ অপারেশনের ক্ষেত্রে সম্পূর্ণ সমন্বয় আনা এবং চীন ও পাকিস্তানের মতো আঞ্চলিক প্রতিপক্ষের এস্যাট অস্ত্র, ইলেকট্রনিক এবং সাইবার যুদ্ধের মতো উদীয়মান হুমকি মোকাবিলার জন্য কৌশল তৈরি করা। এই ডক্ট্রিন ভারতকে কৌশলগতভাবে স্বনির্ভরতা অর্জনের দিকে এগিয়ে তো দিয়েইছে, তার সঙ্গে ভারতকে আত্মনির্ভরও করে তুলেছে। ভারত যে কেবল প্রতিরক্ষামূলক ভূমিকা নিচ্ছে এমন কিন্তু নয়। 2019 সালের মার্চে ভারত অ্যান্টি স্যাটেলাইট বা এএসএটি পরীক্ষা করেছিল মিশন শক্তি। সেই মিশন শক্তি সম্পন্ন করে,
যা মহাকাশ ভিত্তিক হুমকি মোকাবিলা করার জন্য ভারতের কঠোর ক্ষমতা প্রদর্শন করেছিল। ডিএসএ পরিচালিত ডিফেন্স স্পেস রিসার্চ এজেন্সি এখন আরও উন্নত স্পেস ওয়ারফেয়ার সিস্টেম তৈরি করছে। এর মধ্যে রয়েছে ডাইরেক্টরেট এনার্জি কোঅরবিটাল লেজার এবং ইলেকট্রোম্যাগনেটিক পালস ভিত্তিক AST অস্ত্র। মহাকাশ সম্পদ বা মহাকাশে আমাদের অ্যাসেট রক্ষার জন্য ভারত 27,000 কোটি মূল্যের SBS ফেজ 3 প্রকল্পের অধীনে 2029 সালের মধ্যে মোট 52টি নজরদারি উপগ্রহ মোতায়েন করতে চলেছে। ভারত মহাকাশে তার উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। 2025 সালের জানুয়ারি মাসে ইসরো সাফল্যের সাথে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট এই প্রযুক্তি প্রদর্শন করে গোটা বিশ্বের সামনে। এই সাফল্যের মাধ্যমে ভারত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর এই মুহূর্তে এই ক্ষমতা সম্পন্ন কিংবা এই ক্ষমতা অর্জনকারী বিশ্বের চতুর্থ দেশ। আমরা বিশ্বের চতুর্থ সুপার পাওয়ার। কারণ এই ক্ষমতা এতদিন শুধু ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রাশিয়া এবং চীনের কাছে। এখন স্পেস ডোমেনে ওয়ারফেয়ারের জন্য ভারত প্রস্তুত। বিশ্বের মানচিত্রে ভারত উদীয়মান। শুধু তাই নয়, এই যে স্বনির্ভর ভারত, এই স্বনির্ভর ভারতীয় ডকিং সিস্টেম ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে 2035 সালের মধ্যে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন, ভারতীয় অন্তরিক্ষ স্টেশন স্থাপনের জন্য এবং চাঁদের নমুনা ফিরিয়ে আনার জটিল মিশন যেটা চন্দ্রযান 4 করছে, তার জন্য এই প্রযুক্তি কিন্তু অপরিহার্য। মহাকাশ এখন ডেটা এবং গতির যুদ্ধে লিপ্ত। ভারতকে দ্রুত ও গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগাতে হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের আইডেক্স প্রোগ্রামের অধীনে বেসরকারি স্টার্টআপ কেপলার এরোস্পেস একটি 6টি স্যাটেলাইটের ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স অ্যান্ড রেকগনাইসেন্স স্যাটেলাইটের ঝাঁক তৈরি করেছে। এই ঝাঁকটি AI এবং মেশিন লার্নিং ব্যবহার করে মানব হস্তক্ষেপ ছাড়াই লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারবে, অর্থাৎ টার্গেটকে চিহ্নিত করতে পারবে। কোনো মানুষ লাগবে না, এরা নিজেরাই AI দিয়ে মহাকাশ থেকে টার্গেট স্পেসিফাই করতে পারবে। এই সিস্টেমের লক্ষ্য হলো গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় কয়েক দিন থেকে, অর্থাৎ গোয়েন্দা তথ্য কিংবা কোনো ইন্টেলিজেন্স সংগ্রহ তার সময় যেটা কয়েক দিন লেগে যায়, সেই সময়কে কয়েক দিন থেকে কমিয়ে মাত্র 90 মিনিটেরও কম সময়ে নামিয়ে আনা। অর্থাৎ যে কোনো ইন্টেলিজেন্স তথ্য আমাদের এজেন্সি সংগ্রহ করতে পারবে 90 মিনিটেরও কম সময়ে। এই গতিশীলতা ভারতের সামরিক সিদ্ধান্ত গ্রহণের সময়সীমা তাকে নাটকীয়ভাবে সংকুচিত করছে, অর্থাৎ OOTD ল্যাপস যাকে বলে সেটাকে একেবারে কমিয়ে দিচ্ছে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় সবচেয়ে অভিনব সংযোজন বডিগার্ড স্যাটেলাইট। 2024 সালে একটি বিদেশি স্যাটেলাইট ভারতীয় স্যাটেলাইটের 1 কিলোমিটারের মধ্যে চলে আসে। যখন দুটো স্যাটেলাইট খুব কাছাকাছি চলে আসে তখন ফ্রিকশন কিংবা একটি স্যাটেলাইটের ধ্বংস হয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। চীন কিন্তু এই কাজটা ইচ্ছে করে চীন নিজের স্যাটেলাইটকে অন্য দেশের স্যাটেলাইটের কাছে লক্ষ্যভ্রষ্ট করে দেয়। আর এই স্যাটেলাইট যদি একবার ভেঙে যায় কিংবা নষ্ট হয়ে যায় তাহলে বিশ্বাস করুন, ন্যাভিগেশন, আর্থিক লেনদেন, যোগাযোগ, এমনকি আপনার এই যে মোবাইল ফোনের টাওয়ারটি, সেটাও কিন্তু বিঘ্নিত হতে পারে। সাইবার ওয়ারে কিংবা সাইবার ওয়ারফেয়ারে ভারত জর্জরিত করে। যখন একটি উপগ্রহ হঠাৎ করে ভারতের একটি স্যাটেলাইটের মাত্র 1 কিলোমিটারের মধ্যে চলে আসে, তখনই এই নতুন প্রকল্প বডিগার্ড স্যাটেলাইটের যে দ্রুত প্রয়োজনীয়তা আছে সেটা ভারত বুঝতে পারে। এই ডেডিকেটেড বডিগার্ড স্যাটেলাইট মহাকাশে উচ্চ মূল্যের সম্পদ বা হাই ভ্যালু টার্গেটকে জ্যামিং, সাইবার আক্রমণ এবং প্রতিকূল কৌশলের বিরুদ্ধে রক্ষা করতে রিয়েল টাইমে থ্রেট ডিটেকশন ক্ষমতা ব্যবহার করবে। তারা লেজার ভিত্তিক সেন্সার ব্যবহার করে কাছাকাছি বস্তুর একটি 3D ম্যাপ তৈরি করতে পারবে এবং তারা প্রয়োজনে নিজেদের দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারবে। অর্থাৎ যদি দেখে অন্য একটি উপগ্রহ তাদের কাছে চলে আসছে, তারা দ্রুত নিজেদের কক্ষপথ বদলে ফেলতে পারবে। এই প্রথম ব্যাচের বডিগার্ড স্যাটেলাইট 2026 সালের প্রথম দিকে চালু হতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। মে 2025-এ অপারেশন সিঁদুর চলাকালীন ভারত প্রথাগত সামরিক শক্তিতে পাকিস্তানের ওপর সুস্পষ্ট আধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছিল।
সুখয় 30 যুদ্ধ বিমানের সঙ্গে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের সংহতি এবং এয়ারফোর্সের সমন্বিত এয়ার ডিফেন্স নেটওয়ার্ক ভারতের জয়ের মূল কারণ ছিল। কিন্তু যদি ভবিষ্যতের যুদ্ধ এই সীমান্তের মাটির বদলে মহাকাশে অদৃশ্য হাইপারসনিক এবং ডিজিটাল ক্ষেত্রে শুরু হয়, তাহলে যেখানে চীন তাদের 930টিরও বেশি সক্রিয় উপগ্রহের মাধ্যমে মহাকাশে একছত্র আধিপত্য কায়েম করতে চাইছে, সেখানে আমরা কি করছি? যখন সাইবার আক্রমণ, জ্যামিং এবং মহাজাগতিক আবর্জনার ঝুঁকি বাড়ছে, তখন ভারতের এই নতুন রণক্ষেত্র চূড়ান্ত পরীক্ষার জন্য কি আদৌ প্রস্তুত? আসুন সেটাই দেখি। মহাকাশে সামরিক সংঘর্ষের একটি বড় অংশ জুড়ে কিন্তু অদৃশ্য কিছু জিনিসপত্র রয়েছে, অর্থাৎ যে শত্রুকে আমরা দেখতে পাই না, যে শত্রু দৃশ্যমান নয়। এটাকেই বলে ডিজিটাল জগৎ থেকে আসা আক্রমণ। এই যে উপগ্রহ বা স্যাটেলাইট, এই উপগ্রহগুলি রেডিও সংকেত জ্যামিং, সাইবার আক্রমণ এবং স্পুফিং বা ভুয়ো সংকেত দিয়ে ন্যাভিগেশন ব্যবহারকারীদের বিভ্রান্ত করার মতো কাজ করে। ভারত এর শিকার হতে পারে। ধরুন ভারত এক জায়গা থেকে আরেক জায়গায় সেনা পাঠাচ্ছে, সেই সেনা ন্যাভিগেশন ইউজ করে ম্যাপ দেখে তার লক্ষ্যে এগোচ্ছে। কোনো শত্রু দেশ কিন্তু উপগ্রহ ব্যবহার করে সেই সেনার টুকরিকে কিংবা সেই সেনার ফৌজকে হঠাৎ করে লক্ষ্যভ্রষ্ট করে দিতে পারে। চীনের সামরিক মত কিংবা চীনের যে আর্মি মিলিটারি ডক্টরিন, চীন বলছে সাইবার আক্রমণের মধ্যে কিংবা সাইবার আক্রমণের মাধ্যমে ক্ষেপণাস্ত্র না ছুড়েই শত্রু উপগ্রহর নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব। এটা চীন করতে পারে। কোনো রকম ক্ষেপণাস্ত্র ব্যবহার না করে একটা উপগ্রহকে সরাসরি তারা নিজেদের কন্ট্রোলে নিয়ে নিতে পারে। চীন একে রক্তপাতহীন হত্যা বলে। আর এই চীন এখন মহাকাশে কিন্তু চোখ রাঙাচ্ছে। এই বিপদ মোকাবিলায় ভারত তার দেশীয় ন্যাভিগেশন সিস্টেম NAV-ICর জন্য ন্যাভিগেশন মেসেজ অথেন্টিকেশন পরীক্ষা করছে। অর্থাৎ এবার কোনো রকম সিগন্যাল এই ন্যাভিগেশনের ক্ষেত্রে যদি যায়, সেটা অথেন্টিকেশন ছাড়া, যেমন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হয় না যখন আপনি ফেসবুক কিংবা কোনো সোশ্যাল মিডিয়াতে লগ ইন করেন, তেমন এই ন্যাভিগেশনেও এই NAV-IC এই অথেন্টিকেশন প্রক্রিয়া শুরু করছে। এটা একেবারে ভারতীয় প্রযুক্তিতে বানানো। NMA সংকেতের সত্যতা যাচাই করবে এবং স্প্রুফিং প্রতিরোধ করতে সাহায্য করবে। অর্থাৎ অন্য কোনো শত্রু দেশ আমাদের ন্যাভিগেশনকে ভুল পথে চালিত করতে পারবে না। এছাড়াও ইসরো রয়েছে। ইসরো বেঙ্গালুরুতে IS-40M যা মহাকাশের বস্তুকে ট্র্যাক করতে পারে এবং সংঘর্ষের সতর্কতা জারি করতে পারে, এবং হয়েওছে। এই তো 2023 সালে ভারতীয় উপগ্রহগুলোকে 10 বারের বেশি সংঘর্ষ এড়ানোর জন্য নিজেদের কক্ষপথ পরিবর্তন করতে হয়েছিল। প্রজেক্ট নেত্রার মাধ্যমে ভারত নতুন রেডার ও টেলিস্কোপ মোতায়েন করে নজরদারি জোরদার করছে মহাকাশে। ভারতের প্রধান কৌশলগত চ্যালেঞ্জ হল চীনের দ্রুত সম্প্রসারিত মহাকাশ ক্ষমতা। চীন তাদের মহাকাশ সম্পদকে একত্রিত করতে এপ্রিল মাসের 2024 সালের এপ্রিল মাসে PLA অপারেশনস ফোর্স কিংবা PLA এয়ারোস্পেস ফোর্স প্রতিষ্ঠা করেছে। এই নতুন শাখা থিয়েটার কমান্ডগুলিকে বাইপাস করে সরাসরি চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনকে রিপোর্ট করে। চীনের এই PLA ফোর্স কি, সেটা কি করে জানবো একটা ছোট্ট বিরতির পর। চীন তাদের মহাকাশ সম্পদগুলোকে একত্রিত করতে এপ্রিল 2024-এ PLA এয়ারোস্পেস ফোর্স প্রতিষ্ঠা করেছে। এটা চীনের মহাকাশ ফোর্স। এই নতুন শাখা থিয়েটার কমান্ডগুলিকে বাইপাস করে সরাসরি চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন কিংবা CMCর কাছে রিপোর্ট করে। একেবারে সাংঘাতিক একটি বস্তু। চীনের কাছে রয়েছে সরাসরি আঘাতকারী SST ক্ষেপণাস্ত্র কিংবা SC-19 এবং আরও রহস্যময় অরবিটাল অপারেশন, যেখানে স্যাটেলাইটগুলি একে অপরের কাছাকাছি এসে শারীরিক বা বৈদ্যুতিক হস্তক্ষেপের মহড়া দেয়, এমন কিছু উপগ্রহ রয়েছে। চীন লেজার ব্যবহার করে ইমেজিং স্যাটেলাইটের সেন্সার অন্ধ করে দিতে পারে এবং জ্যামার ব্যবহার করে যোগাযোগ ব্যাহত করতে পারে, এবং চীন ভারতের স্যাটেলাইটগুলোকে টার্গেট করতে পারে। ভারত এর জবাবে স্পষ্ট, মহাকাশে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হবে, এটাই ভারতের স্ট্যান্স। এই লক্ষ্যে ভারত কেবল প্রতিরক্ষামূলক বডিগার্ড স্যাটেলাইট মোতায়েন করছে এমন নয়,
বরং মিশন শক্তির মাধ্যমে প্রদর্শিত সক্ষমতা বজায় রেখেছে। পাশাপাশি ডিএসআরএ কিংবা ডিরেক্টেড এনার্জি এবং ইলেকট্রোম্যাগনেটিক পালস ভিত্তিকে এএসএটি অস্ত্র তৈরি করার কাজ ভারতও শুরু করেছে। অর্থাৎ যে অস্ত্র চীনের আছে, এবার সেই অস্ত্র ভারতেরও থাকছে। এখানেই শেষ নয়, ভারত মহাকাশে যে প্রতিরক্ষার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তা বহুমাত্রিক, দ্রুত এবং অপ্রতিরোধ্য। এই শ্রেষ্ঠত্ব 4টি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। কলকাতা ডক্ট্রিন ভারতকে মহাকাশের চতুর্থ ডোমেনে যুদ্ধ করার জন্য প্রস্তুত করেছে। 3 বাহিনীর মধ্যে সম্পূর্ণ সমন্বয় এনেছে। বডিগার্ড স্যাটেলাইট, এই বডিগার্ড স্যাটেলাইট মোতায়েন করে ভারত তার উচ্চ মূল্যের উপগ্রহগুলোকে চীন বা পাকিস্তানের প্রতিকূল কৌশলের বিরুদ্ধে সুরক্ষার চূড়ান্ত স্তর সরবরাহ করেছে। স্পাডেক্স ডকিং, এই স্পাডেক্স ডকিং সক্ষমতা এবং দেশীয় ন্যাভ ICNMে ভারতকে মহাকাশ অবকাঠামো এবং ন্যাভিগেশনে আত্মনির্ভর করে তুলেছে। এবং সর্বশেষ AI চালিত ISR স্যাটেলাইটের ঝাঁক, যা গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় 90 মিনিটের নিচে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে, যা সামরিক সিদ্ধান্ত গ্রহণে ভারতকে তুলনাহীন গতি প্রদান করবে। সামরিক বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান যেমন বলছেন, নির্ভুল আক্রমণ সীমিত সংঘাতের খরচ কমিয়ে এনেছে। অপারেশন সিঁদুর প্রচলিত সামরিক ক্ষেত্রে ভারতের আধিপত্য প্রমাণ করেছে, কিন্তু ভবিষ্যতের যুদ্ধ মহাকাশে হবে এবং সেখানেও ভারত তার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বজায় রেখে নিজেদের টিকে থাকার জন্য সম্পূর্ণরূপে তৈরি। মহাকাশ কেবল বিজ্ঞান নয়, এটি এই মুহূর্তে মানব জাতির টিকে থাকার এবং কৌশলগত শ্রেষ্ঠত্বের চূড়ান্ত রণাঙ্গন। ভারত এই যুদ্ধে প্রস্তুত বলেই তো চীন বারবার চোখ রাঙালেও ভারতের সেই সমস্ত অরবিটাল স্যাটেলাইট, বডিগার্ড স্যাটেলাইট এই মুহূর্তে প্রস্তুত ঝাঁকে ঝাঁকে চীনকে আটকাবের জন্য। আর শুধু চীন নয়, আমরা জানি চীন এবং পাকিস্তান হাতে হাত দিয়ে কাজ করে। তাই স্থলে, বায়ুতে, জলে চীন পাকিস্তানকে যে সাহায্য করে তার প্রমাণ আমরা একাধিকবার পেয়েছি। কিন্তু মহাকাশেও যে পাকিস্তানের সহায়তা চীন করবে সেটাও কিন্তু উড়িয়ে যাওয়া যায় না। এবং সেই কারণেই কিন্তু ভারত একের পর এক এই সমস্ত স্যাটেলাইট তৈরি করে, স্পেস কমান্ড তৈরি করে নিজের কৌশল বদলাচ্ছে। বিশ্বাস করুন, এতদিন ভারত যুদ্ধ করত 3টে ডোমেনে, স্থলে, বায়ুতে এবং জলে। এবার ভারত বুঝেছে চতুর্থ ডোমেন এসে গিয়েছে, মহাকাশ। এবং সেই কারণেই এই চতুর্থ ডোমেনকে স্বীকৃতি দেওয়া হয়েছে আমার আপনার শহর কলকাতা থেকে। চলুন 1 মাস আগে ফিরে যায়, আমার সহকর্মীদের বলবো সেই ছবিগুলো দেখাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতায় আসার ছবি। সেই দিনটি মনে আছে, 15ই সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতাতে এলেন 15 থেকে 17ই সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স, যা ফোর্ট উইলিয়াম কিংবা বিজয় দুর্গে হয়েছিল, সেখানে অংশগ্রহণ করেন। সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ডিফেন্সের কিংবা ইন্ডিয়ান মিলিটারির হুজ অ্যান্ড হু। কিন্তু আমরা তড়িঘড়ি শুরু করলাম তুতু ম্যামে করতে। আমরা রাজনীতিতে বেশি লিপ্ত হয়ে গেলাম। ফোর্ট উইলিয়ামের ভেতর কি হচ্ছে, ভারত কোন ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছে, এই কলকাতায় বসে কিভাবে সামরিক মানচিত্র বদলে যাচ্ছে, আমরা ভাবিনি। ভাবার সময় এসেছে। এবং সেই জন্যই তো আজকের আমাদের এই নেশনস বিগ স্টোরি। এই কলকাতা থেকেই কিন্তু এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ভারত, যেখানে তারা তাদের চতুর্থ ডোমেন কিংবা চতুর্থ যুদ্ধক্ষেত্রকে অফিসিয়ালি অর্থাৎ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এবং শুধু স্বীকৃতিই দেয়নি, সেই ডক্টরিন পর্যন্ত গ্রহণ করেছে, যে ডক্টরিন এবার ইন্ডিয়ান ডিফেন্স স্পেস এজেন্সি কিংবা আমাদের ভারতের মহাকাশের ফোর্স, মহাকাশকে রক্ষা করার ফোর্সকেও প্রস্তুত করেছে। ভারত এগোচ্ছে, আর ভারতের সঙ্গে প্রতিটি ভারতবাসী এগোচ্ছে। এটাই তো আত্মনির্ভর ভারত। এই মুহূর্তে ভারত সেন্টার স্টেজে। এই মুহূর্তে আমরা বিশ্বের মানচিত্রে প্রথম 4-এর একটি দেশ। ভালো থাকবেন, গর্বিত থাকবেন এবং সগর্বিত বলুন, জয় হিন্দ।